অডিও কথনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস 'হৃদয় বৃত্তান্ত'। উপন্যাসটির প্রথম ৩টি পর্ব আমি আগেই আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে সেই প্রথম ৩টি পর্বের লিংক আমি আজকে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ব 'হৃদয় বৃত্তান্ত' উপন্যাসটির ৪র্থ এবং শেষ পর্ব। শুরু করার আগে আমি বলে নিচ্ছি, যারা আমাকে ফেসবুকে ফলো করতে চান তারা আমার পেজ অডিও কথন উইথ রাজিয়া, যে নামে ইউটিউব চ্যানেলটি রয়েছে ঠিক সেই নামেই আমার পেজটি রয়েছে। ফেসবুকে চাইলে আমাকে আপনারা সেখানে ফলো করতে পারেন। শুরু করছি তাহলে 'হৃদয় বৃত্তান্ত' উপন্যাসটির শেষ পর্ব। দুদিন বাদে শর্মিষ্ঠার ফ্ল্যাটের নিয়তি নির্দিষ্টের মতো চলে গেল তোতন। যেন এক সম্মোহন তাকে অবিরল টানছে। সে কিছুতেই কাটিয়ে উঠতে পারে না ওই মায়ার টান। এক ভীষণ আলুথালু চেহারা নিয়ে শর্মিষ্ঠা স্তব্ধ ও অনড় বসে রইল কিছুক্ষণ তার সামনে। তারপর দুর্বল গলায় বলল, আপনি কতদিন হয়ে এসেছেন তুতুন? ২ মাস, আরও হয়তো মাসখানেক থাকতে হতে পারে। আপনি আসার আগে আমেরিকায় কোনো ঘটনার কথা শুনে আসেননি? আমেরিকায় সর্বদাই ঘটনা ঘটছে শর্মিষ্ঠা, কি শুনব? আমি পরাগের কথা বলছি। পরাগ? তোতন হঠাৎ অজানা আশঙ্কায় কেঁপে উঠে বলে, কি হয়েছে পরাগের? ইজ হি ডেড? শর্মিষ্ঠা নিঃশব্দে উঠে গিয়ে একটা লম্বা খাম এনে সামনের টেবিলে ফেলে দিয়ে বলল, চিঠিটা পড়ুন। কাঁপা হাতে চিঠিটা নিয়ে তোতন চোখ বুজল। অনেকেই শর্মিষ্ঠা আর পরাগের ছাড়াছাড়ির জন্য তাকেই দায়ী করে। এখন কি পরাগের মৃত্যুর পরোক্ষ কারণও সেই হয়ে দাঁড়ালো? ভয় নেই, পরাগ মরেনি। খামের মধ্যে নিউ ইয়র্ক টাইমস আর একটা লোকাল কাগজের কাটিং আছে, পড়ে দেখুন। তোতন কাটিংগুলো বের করলো, দেখলো, তারপর ধীরে ধীরে দীর্ঘ চিঠিটা শেষ করলো। কি মনে হচ্ছে তোতন? পরাগ তো ঠিক এরকম নয়। ট্রাইং টু বি আ হিরো, তাই না? তোতন মাথা নাড়ে। না, তা নয় শর্মিষ্ঠা। পরাগ বড্ড ফাঁকা হয়ে গেছে, বড্ড শূন্য, একা, নিঃসঙ্গ, খানিকটা গরিবও। আমি দেখে এসেছি ওর সঙ্গে কেউ আজকাল মেশে না। টোটাল ফ্রাস্ট্রেশন। পরাগ কার জন্য হিরো হবে? ইজ ইট আ কামব্যাক? ওখানে না গেলে বোঝা যাবে না। শর্মিষ্ঠা ২ হাতে মুখ চাপা দিয়ে রইল কিছুক্ষণ। তারপর তোতন নির্ভুল বুঝতে পারল হাতের আড়ালে শর্মিষ্ঠা কাঁদছে। তোতন আরেকবার চিঠিটা পড়ল। পরাগ দাড়ি রাখছে। পরাগ চ্যানেল 4-এ একটা দারুণ ইন্টারভিউ দিয়েছে। পরাগকে এখন ডেট করতে চাইছে মার্কিন কিশোরী ও যুবতীরা। পরাগকে সামনের পুজোয় সংবর্ধনা দেবে বাঙালি ক্লাব। মাত্র ২ মাসের মধ্যে এত কিছু ঘটে গেল কিভাবে? আপনি কাঁদছেন কেন শর্মিষ্ঠা? শর্মিষ্ঠা জবাব দিল না। হাতের চাপা সরালো না মুখ থেকে। তোতন বলল, খবরটা আমার কাছে খুব খারাপ খবর নয়। সেন্ট্রাল পার্কে হারলেমের গুন্ডাদের হাতে খুন হওয়াই স্বাভাবিক ঘটনা। পরাগ যে বেঁচে গেছে তা বরাত জোরে। আই এম হ্যাপি। অনেকক্ষণ বাদে শর্মিষ্ঠা মুখ থেকে হাত সরালো, চোখ মুছল। তারপর বলল, জানি পরাগের ওপর ভীষণ দুর্বলতা আপনার। তোতন মৃদু স্বরে বলল, আমার ২-৩ বছর আগে ও আমেরিকা যায়। আমার যাওয়ার ব্যাপারে পরাগ অনেক সাহায্য করেছিল। আমি প্রথম উঠেছিলাম ওর কাছেই। তখন ও ছোট্ট একটা ফ্ল্যাটে থাকতো। মান্টু মাসি আমাকে খুব যত্ন আত্তি করতেন, ভালোবাসতেন খুব। কিন্তু আমার জন্যই আপনাদের সম্পর্কটা বিষ হয়ে গেল। আপনার জন্য হবে কেন? ঘটনার সব দায় তো আপনার নয়। শুনুন, আমি আর দেরি করতে চাই না। পরাগ খুব বেশি হিরো হয়ে ওঠার আগেই আমি ওর সামনে হাজির হতে চাই। আপনি কবে যাবেন? আপনি যদি বলেন তো কালই যেতে পারি, কিন্তু ব্যস্ত হচ্ছেন কেন? সেটাই তো বোঝাতে পারছি না। আমি যে ভীষণ অস্থির। কেন অস্থির শর্মিষ্ঠা? এই ঘটনায় অস্থির হওয়ার কি আছে? পরাগ যে নষ্ট ইমেজ আবার রিকভার করছে। ওকে এখনই ভেঙে ফেলা দরকার তোতন। ছি শর্মিষ্ঠা, আপনাকে এরকম দেখতে আমার ভালো লাগে না। শর্মিষ্ঠা হঠাৎ উঠে কাছে চলে এলো।
দু চোখে দরদর করে জল বেয়ে পড়ছে, ভেসে যাচ্ছে মুখমণ্ডল। তোতনের পাশে বসে হাঁফ ধরা গলায় বলল, এখনই তোতন, এখনই। ওকে শেষ করে দিতে চাই, এখনই, নইলে বড় দেরি হয়ে যাবে। এরকম অস্থির, চঞ্চল, অস্বাভাবিক কখনো দেখেনি শর্মিষ্ঠাকে তোতন। এমনকি যখন পরাগের হাতে মার খেয়ে পালিয়ে এসেছিল তখনও নয়। সে একটু ঘাবড়ে গিয়ে বলল, কেন শর্মিষ্ঠা, এখনই কেন? আপনি বুঝবেন না, কিছুতেই বুঝবেন না। আপনি যে কেন এত ভালো মানুষ। তার মানে কি বোকা? শর্মিষ্ঠা ফের ফুলে ফুলে কাঁদছে। হঠাৎ তোতনের মাথায় একটা বিদ্যুৎ খেলে গেল। সে যা দেখছে এবং যা ভেবে নিচ্ছে তা হয়তো সম্পূর্ণ ভুল, তা হয়তো এক মারাত্মক অপব্যাখ্যা। শর্মিষ্ঠার এইসব প্রতিক্রিয়া আসলে কিসের? কেন? এসবই কি শুধুই ঘৃণা, আক্রোশ, প্রতিশোধ স্পৃহা? আর কিছু নয়? আর কোনো গভীর অর্থ নেই? তোতন খুব নিবন্ত গলায় বলে, আপনি কবে যেতে চান শর্মিষ্ঠা? কালকেই, যদি সিট পাওয়া যায়। আমি যদি আর কদিন পরে যাই, একা যেতে কি আপনার অসুবিধা হবে? সবাইকে মাথা নেড়ে শর্মিষ্ঠা বলে, না না, একা যেতে কোনো অসুবিধে নেই, আমাকে যেতেই হবে। তোতন ম্লান হেসে বলে, গিয়েই ডিভোর্সের মামলা করবেন তো? করব তোতন, আরো অনেক কিছু করব। আমাকে যাওয়ার ব্যাপারে একটু সাহায্য করবেন না? করব শর্মিষ্ঠা, তবে কালকে যে প্লেনের সিট পাওয়া যাবে এমন নয়। যত তাড়াতাড়ি হয়, আমি গোছগাছ সেরে ফেলেছি। তোতন ওপর নিচ মাথা নাড়ল, তারপর ক্রন্দনরতা শর্মিষ্ঠাকে একা তার কান্না কাঁদতে দিয়ে চলে এলো তোতন। মা রোজ বিয়ের জন্য ঘ্যান ঘ্যান করছে আজকাল, রোজ। পরদিন সকালে সে মাকে বলল, ঠিক আছে মা, যা চাও তাই হবে। জ্যোৎস্না যেন আলো হয়ে উঠে বললেন, করবি বিয়ে? করব। আমরা পছন্দ করে দেখে দেব, চিন্তা করিস না। তোমরা যাকে পছন্দ করে গলায় ঝুলিয়ে দেবে তাকেই মেনে নেব মা। ও মা, তুই দেখবি না? না মা, মেয়েদের দেখে কিছুই বুঝতে পারি না আমি। আমার একদম বুদ্ধি নেই, আমি বড্ড বোকা মা। বোকাই তো, কত লেখাপড়া শিখলি, বিদেশে গেলি, এখনো কি বুদ্ধি পেকেছে তোর? যাক বাবা, আমি কিন্তু ছাড়ছি না তোকে, একেবারে বিয়ে করে তারপর যাবি। আর চাকরি? চাকরি ছাড়তে হয় ছাড়বি, তোর অত বিদ্যে, ঠিক ফের চাকরি পাবি, কথা দে। তোতন সামান্য গম্ভীর হয়ে বলে, পরের বার হলে হবে না? না, এবারই। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে 1 মিনিট ভাবল তোতন, তারপর বলল, দিলাম, তবে কিছুতেই আর 1 মাসের বেশি ছুটি এক্সটেন্ড করা যাবে না কিন্তু। তাই হবে বাবা, এদেশে কি পাত্রীর অভাব? এসব মাত্র দিন 10 আগেকার কথা, কিন্তু মনে হচ্ছে কত দিন কেটে গেছে, যেন পূর্বজন্মে ঘটেছিল এসব। দুদিনের মাথায় দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে জায়গা পেয়ে গেল শর্মিষ্ঠা। তাকে কলকাতার এয়ারপোর্টে বিদায় জানাতে গিয়েছিল তোতন। পরাগকে শেষ করতে যাচ্ছে শর্মিষ্ঠা, কিন্তু তেমন ভয়ঙ্কর দেখাচ্ছে না মোটেই। বরং আমেরিকায় কেনেডি এয়ারপোর্টে প্রথম যেদিন দেখেছিল তোতন, সেরকমই করুণ আর নার্ভাস দেখাচ্ছে তাকে। তোতন বলল, গিয়ে কোথায় উঠছেন? অনন্যা বৌদির কাছে, দাদা ট্রাঙ্ক কলে খবর দিয়েছে, ওরা এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে। আপনি কবে আসছেন তোতন? একটু দেরি হতে পারে, বাড়ি থেকে ছাড়ছে না। আমি খুব অপেক্ষা করব কিন্তু। আপনাকে একটু নার্ভাস দেখাচ্ছে। তাই বুঝি, কিন্তু আপনাকে অমন শুকনো দেখাচ্ছে কেন? কিছুই বুঝতে পারি না, বোধহয় আপনি চলে যাচ্ছেন বলে। আহা, সে আর কদিনের জন্য, আপনি তো আসছেনই। হ্যাঁ, আমি তো আসবই, কিন্তু। কিন্তু কি বলুন তো? কিছু বুঝতে পারি না কেন যেন আজকাল। শর্মিষ্ঠা হাসল, আপনি যা ভাবুক। সবাই তাই বলে, আমার মাথায় কেবল আজে বাজে ভাবনা, কাজের ভাবনা আসে না। তা জানি, কে যে লোককে সবাই পছন্দ করে বলে ভাবেন নাকি? ভাবুকদেরও ফ্যান আছে, ভাবুক পানাই কাউকে কাউকে মানায়। শর্মিষ্ঠা চলে গেল। কলকাতায় আর একটা ছোট্ট শূন্যতার সৃষ্টি হলো।
10 দিনে কত কি হয়ে গেল। তোতন বিকেলে শুয়ে আছে বিছানায়, রক্তে ভেসে গেছে চাদর। মাথায়, পিঠে, হাঁটুতে, উরুতে প্রবল যন্ত্রণা। বাঁ হাত নাড়তে পারছে না সে। বিছানার পাশে মুখ চুন করে বসে আছে রতন। বাড়িতে আর কেউ নেই। নার্সিংহোমে মায়ের অবস্থা ভালো নয়। মাথায় গুরুতর চোট। কতখানি গুরুতর তা জানার জন্য কাল স্ক্যানিং হবে। আজও ঘন ঘন মূর্ছা হচ্ছে। সবই আমার জন্য রতন, সবই আমার জন্য। দাদা, আপনি শান্ত হন। ওরকম ছটফট করলে আরো রক্ত যাবে। তুমি কি জানো রতন যে আমি আমার বন্ধুর জীবন নষ্ট করেছি? আমার মা আজ। তোতনের চোখে জল। মাথার রক্ত, মুখের লালা সব একাকার হয়ে যাচ্ছে। মাঝে মাঝে হাঁপ ধরে যাচ্ছে তার। দম বন্ধ হয়ে আসছে। শরীরের যন্ত্রণা সে অনুভব করছেই না। তার বুকের যন্ত্রণা হাজারো গুণ। ডাক্তার আসছে দাদা, আপনি ওরকম করবেন না। তুমি জানো না রতন, তুমি জানো না এই পরিবারকে কতখানি অপমান সইতে হলো আমার জন্য। সব জানি দাদা, বড় ঘরের ব্যাপার হলেও বুঝি। বালিশে মুখ চেপে তোতন শিশুর মতো কাঁদতে লাগলো। তোতন দা, অনেক রক্ত চলে যাচ্ছে আপনার। অত ছটফট করবেন না। জীবনে কত কি হয়। আমরা কিভাবে বেঁচে আছি বলুন তো, লাঠি ঝাঁটা খেয়ে। অস্থির হয়ে কিছু করা যায় দুনিয়ায় বলুন? দুর্দশায় পড়লে, বিপদ হলে আমি কি করি জানেন? ভাবতে থাকি আমার চেয়েও খারাপ অবস্থায় কত লোক তো দুনিয়ায় বেঁচে আছে। কত ভিখিরি, কাঙাল, কুষ্ঠরোগী, কত ক্যান্সার হওয়া মানুষ, কত হাবা গোবা, কানা খোড়া। এইসব ভাবতে ভাবতে আবার জোর পেয়ে যাই। মনের জোরটাই আসল কথা। যা হবার হোক না। তোতন মাথা নেড়ে বলে, আমার এক রত্তি মনের জোর নেই রতন। জোর করলেই জোর হয়। দাঁড়ান, কলিং বেল বাজলো বোধহয়। ডাক্তার এলো কিনা দেখে আসি। ডাক্তার এলো। পরিবারের সেই পুরনো ডাক্তার, প্রতিবেশী, প্রবীণ লোক। এ কি করেছিস রে? অ্যাক্সিডেন্ট নাকি? তোতন হাঁফ ধরা গলায় বলে, হ্যাঁ ডাক্তার কাকা। দেখি দেখি দাঁড়া, এ তো দেখছি বেশ সিরিয়াস চোট। মাল্টিপল ইঞ্জুরি। মাথাটা দেখি তো। সর্বনাশ, মাথা তো ফাটিয়ে এসেছিস। তোতন চোখ বুজে রইল। তার কাটা ছেঁড়া ভাঙা শরীরের ওপর কি হতে লাগলো তা নিয়ে সে মাথা ঘামালো না। শরীর যে কিছুই নয় সেটা সে আজকাল খুব বুঝতে পারছে। মনে এত জ্বালা যে শরীরকে ভুলেই গেছে সে। সম্ভবত ঘুমের ইঞ্জেকশনই ঠেসে দিলেন ডাক্তারবাবু। দিতে দিতে বললেন, ইঞ্জুরিটা ভালো বুঝছি না। দরকার হলে কাল এক্স-রে করাতে হবে। তোতন টের পেল ডাক্তারবাবু চলে গেলেন। তার শরীরে গভীর ক্লান্তি নেমে আসছে। রতন, বলুন। ডাক্তার কি আমাকে ঘুমের ওষুধ দিল? ঠিক জানি না, ইঞ্জেকশন তো দিল দেখলাম। শোনো, আমি যদি ঘুমিয়ে পড়ি আর আমার মায়ের যদি কিছু হয়ে যায়, তাহলে কি হবে? কিচ্ছু হবে না, আপনি ঘুমোন। ওরা কেউ ফেরেনি? না, বাড়িতে কেউ নেই। শুধু নোটনদা যে বাচ্চাটাকে এনেছে সে রান্নাঘরের সামনে চট পেতে ঘুমোচ্ছে। তুমি ফোন করতে জানো? বাহ, জানবো না। অফিস থেকে কত করি। নার্সিং হোমে ফোন করে খবর নেবে একবার? আমি তো সেখান থেকেই এলুম একটু আগে। তবু একবার খবর নিও। নেব, বাড়ির লোকেরাও এবার ফিরবে। শোনো, বাড়ির কেউ আমার অ্যাক্সিডেন্টের কথা জানে না। তুমিও কাউকে বলো না। ঘরের বাতিটা নিভিয়ে দেবে? তুমি বরং হল ঘরে থেকো। আচ্ছা। আর একটা কথা রতন। বলুন। তুমি খুব ভালো ছেলে। কি যে বলেন! যদি ভালো হই, যদি মা ভালো হয়ে ওঠে, একবার তোমার গায়ে যাব। নিশ্চয়ই যাবেন। রতন, কেউ কখনো তোমাকে অপমান করেছে? কি যে বলেন! আমাদের লাঞ্ছনা গঞ্জনার কি শেষ আছে? অপমান ছাড়া দিন যায় নাকি একটাও? কোনো মেয়ে? আমাদের ছোট লোকদের কথা বাদ দিন। রামেও মারে, রাবণেও মারে। তুমি ভালো ছেলে রতন। বাতিটা নিভিয়ে দিলাম দাদা, আপনি ঘুমোন। আমি হল ঘরে বসে রইলাম। ঘুমের ওষুধ কেন দিল বলো তো? আমার যে জেগে থাকাই দরকার। ওরা এলে আমাকে ডেকে দেবে? দেব।
আমার বাবার বয়স হয়েছে। এ বয়সে এই মেন্টাল শক খুব খারাপ। রতন, আমার বাবার কিছু হবে না তো? আপনি কেন অত ভাবছেন? যা হয়নি তা নিয়ে ভাবতে নেই। সবকিছুই যে আমার জন্য হলো, শুধু আমার জন্য। রতন, টেলিফোনের শব্দ হচ্ছে না? শিগগির যাও, দেখো মায়ের কোনো খবর এলো কিনা। রতন গেল। তোতন প্রাণপণে ঘুমের আস্তরণ ঠেলে উঠে পড়ার চেষ্টা করলো। শরীর দিল না। শরীরের দোষ নেই, দুটো অ্যাম্বাসাডরের ধাক্কা তার শরীরকে সইতে হয়েছে। রতন ফিরে এসে বলল, কে একজন লোক আপনার খবর নিচ্ছিল। কে লোকটা? নাম বলল না, মোটা গলা। কি জিজ্ঞেস করলো? তুমি বা কি বললে? জিজ্ঞেস করলো বাড়িতে আপনি আছেন কিনা। আমি বললুম আছেন, তবে অবস্থা খারাপ, উঠে ফোন ধরতে পারবেন না। লোকটা মায়ের কথাও জিজ্ঞেস করলো। হো, ঠিক আছে, এবার কি আমি ঘুমোবো রতন? ঘুমোন না, আমি তো আছি। কাল মায়ের ব্রেন স্ক্যান হবে, আমার ভয় করছে। ভগবানকে ডাকুন, ওসব আমাদের হাতে নেই, ওপরওয়ালা যা করেন। বললুম না, আমরা গায়ের লোকরা ওই ওপরওয়ালার ভরসায় বেঁচে আছি। ওষুধ নেই, ডাক্তার নেই, পয়সা নেই, শুধু ওপরওয়ালা আছেন। তাই হবে। আমার মাও খুব ওপরওয়ালার ভক্ত, সকাল থেকে ঠাকুর ঘর। মাকে তার ওপরওয়ালা বাঁচাবেন তো রতন? বাঁচাবেন কিনা সেটা তার মর্জি, ছেড়ে দিন তার হাতে, নির্ভর তো করতে হয়। তুমি অনেক জানো, তুমি একটি বেশ লোক, বেশ ছেলে, বেশ মানুষ। লজ্জা দিচ্ছেন দাদা, আমি নাকি মানুষ? তোমার গায়ে যাবো রতন, মুড়ি খাবো, বাতাসা, কুমড়ো ফুলের বড়া। খাবেন, যত খুশি খাবেন। যখন পড়ে যাচ্ছিলুম রাস্তায়, ওহ, সে কি অপমান! কোনো দোষ ছিল বলো? কেন গিয়েছিলুম? গাল বাড়ালে থাপ্পড় তো খেতেই হয়। আপনি ঘুমোন। হ্যাঁ হ্যাঁ, ঘুম। প্লেন এখন কত উপরে উঠছে দেখো। মা, মা গো। আরো 2 দিন বাদে জ্যোৎস্নাময়ীর সংকট কাটল। বাড়ি ফিরলেন অ্যাম্বুলেন্সে, স্ট্রেচার বাহিত হয়ে। বিছানায় শুয়েই বললেন, তোরা ওকে ডাক। বান্টি বলে, কাকে মা? বিরক্ত হয়ে জ্যোৎস্নাময়ী ভ্রু কুঁচকে তাকালেন। যাকে খুঁড়ে খুঁড়ে শেষ করতে বসেছিস তোরা, ডেকে আন শিগগির, আমি ওকে আগে দেখতে চাই। তোতন, ওকে আসতে পারবে? আসতে না পারলে আমি যাব। নতুন বলে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, ওকেই আনাই। জ্যোৎস্নাময়ী গম্ভীর থমথমে মুখে চেয়ে রইলেন সামনের দিকে। কিছুই দেখতে পাচ্ছেন না, শুধু তোতনের মুখ ভেসে আছে সামনে। তিনি ঠাকুর ঘরে নিজের মাথা নিজে কুটেছেন, কিন্তু তোতনকে কিছু বলেননি। আর ওরা চেঁচিয়ে পাড়া মাত করে নেচে নেচে তোতনকে যা খুশি বলেছে, যা খুশি। চরিত্র খারাপ, বদমাস, মিটমিটে শয়তান, পরের বউ ভাগিয়ে এনেছে, পরিবারের সম্মান নষ্ট করেছে, আরও কত কি। ছেলেটা পাগলের মতো হয়ে গিয়েছিল, আনমনা ভুলো ভালা ছেলে। কাটে কাটে জবাব দিতে পারে না, রোখা চোখা নয়। বকুনি খেলে বরাবর আরো ঘাবড়ে যেত। সেই ছেলেকে ওরকম বলতে আছে? বলল বলেই তো পাগল ছেলে কোথায় কোথায় হন্যে হয়ে ঘুরে বেড়াতে লাগলো। আর একটু হলেই চলে যেত গাড়ির তলায়। ওদের কি ক্ষতি হতো তাতে? ছেলে গেলে মায়ের ভুবন চলে যায়, ওরা কি তা জানে? তোতনকে এখনো ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। ইনজুরি সাংঘাতিক। তার চেয়েও খারাপ নার্ভাস ব্রেকডাউন, ডিলিরিয়াম, ব্রেন ফিভার। অনেক সময় কথা কইলে বুঝতে পারে না, ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। অনেক সময় অপ্রাসঙ্গিক এক একটা কথা বলে ফেলে। ডাক্তার বলছে দিন কয়েক বাদে একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে। তোতনের অবস্থা কেমন তা কেউ ভালো বুঝতে পারছে না, কিন্তু লক্ষণ সুবিধা ঠেকছে না কারো কাছেই। তোতন, এই তোতন। তোতন সাড়া দিল না, ডান কাতে শুয়ে আছে। মাথার চুল অনেক বড় হয়েছে, জট ধরেছে। শরীর অনেক রোগা, প্রায় সারা শরীরে ব্যান্ডেজ আর প্লাস্টার। নতুন কিছুতেই ভেবে পায় না এই সাংঘাতিক আহত অবস্থায় কলেজ স্ট্রিট থেকে নিজে নিজে কি করে বাড়ি ফিরেছিল তোতন।
কিন্তু ফিরেছিল, খানিকটা হেঁটে, খানিকটা ট্যাক্সিতে। তোতন, এই তোতন। লাল দুটি চোখ মেলে তাকায় তোতন। মা এসেছে। তোতন তাকিয়ে থাকে, তারপর বলে, খুব পিঁপড়ে হয়েছে নাকি? পিঁপড়ে? পিঁপড়ে কোথায়? নেই তো। আচ্ছা, শরীরে কারা ঘুরে বেড়ায় যেন। শোন, মা এসেছে, উপরের ঘরে আছে, একবার যাবি? একদিন যাব, পরে। দূর বোকা, একদিন যাবি কিরে? কিছু বুঝতে পারছিস না? মায়ের কথা বলছি। মা? বলতে বলতে হঠাৎ তোতন উঠে বসবার চেষ্টা করতে লাগলো। মায়ের কি হয়েছে? সব শেষ? আরে না, মাকে বাড়িতে আনা হয়েছে, তোকে দেখতে চাইছে। আমাকে? যা। ওর তো একটু কষ্ট করে হলেও চল, নইলে ওই শরীর নিয়ে নেমে আসবে। পারবি? তোতন পারল না। হাতের ভর দিয়ে উঠতে গিয়ে হঠাৎ দুর্বল হাত ভাঁজ হওয়ায় ধপাস করে পড়ে গেল বিছানায়। কত অপমান! উহ, কত অপমান! কি বলছিস তোতন? কি বললাম? কিছু বলিনি তো। আয়, আমার গলা পেঁচিয়ে ধর, আমি পাজা কোলে তুলে নিচ্ছি তোকে। কোথা যাবো বলতো? মায়ের কাছে যাবি না? মা তোকে দেখতে চাইছে। যাবো তো, কিন্তু আমার টিকিট। টিকিট কি কনফার্মড? তোতন, ওয়েক আপ, ওয়েক আপ। রতনদের গায়ে খেজুর রস হয় জানো? জানি। ভটভটিতে যেতে কত সময় লাগে, তারপরও অনেকটা রাস্তা। ওরে, ওরকম করিস না। যশোমতির বিয়ে হয়ে গেল না? কার সঙ্গে বলো তো? যশোমতি নয়, যশোধরা। ওটা এখন ক্লোজড চ্যাপ্টার। এখন আয়, আর একবার চেষ্টা কর দেখি। একদম ডেড ওয়েট হয়ে থাকলে কি করে তোকে দোতলায় তুলবো বল? একটু নিজেও চেষ্টা করবি তো। দাঁড়াও, আমাকে ছাড়ো। কে এসেছে বলছো? মা, আমাদের মা। মা? হ্যাঁ, মার কথাই তো আমি ভাবি, খুব ভাবি। তুমি যাও, আমি ঠিক যাব। তোকে নিয়ে না গেলে রক্ষে থাকবে না। তোর আবার বালিশে মাথা রেখে ঝিমিয়ে পড়ল। ওর গায়ে এখনো প্রচণ্ড জ্বর, টের পায় নোটন। বোধহয় 103 বা 4 কম হবে না। বড় ডাক্তাররা দেখছে, মেন্টাল শক আর ফিজিক্যাল শক দুটোই ঘটেছে প্রায় একসঙ্গে। ভোগাবে। নোটন হতাশ হয়ে ভাইয়ের দিকে চেয়ে কোমরে হাত রেখে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মা ওকে দেখতে চাইছে, কিন্তু এই অবস্থায় দেখলে সেটাও তো হবে মায়ের পক্ষে আরো মারাত্মক। আজ বাগানে গার্ডেন আমব্রেলার নিচে চুপচাপ বসে আছেন অবনীবাবু। নোটন গিয়ে ডাকলো, বাবা, প্রবলেম। কি হলো? তোতনকে ওপরে তোলা যাচ্ছে না, মা ওকে দেখতে চাইছে। জানি, মিন্টি এসে বলে গেল। তোমার মা তোতনের প্রকৃত অবস্থা জানেন না, তাই বায়না করছেন। তাহলে কি করব? তোমার মাকে ঘুমের ওষুধ দেওয়া আছে, এখনই ঘুমিয়ে পড়বেন। ঘুম থেকে উঠলে বলো তোতনকে এনেছিলাম, তুমি ঘুমোচ্ছ দেখে ফিরিয়ে নিয়ে গেছি। এসব ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিলে দোষ নেই। এখন আর ওদের কাছে যেও না। নোটন একটু দূরে আরেকটা চেয়ারে বসলো চুপচাপ। অবনীবাবু খুবই অন্যমনস্কভাবে বললেন, কালও লোকটা ফোন করেছিল। কে বাবা? নাম বলছে না, শুধু তোমার মায়ের আর তোতনের খবর নিচ্ছে। নাম জানতে চাইলে বলছে আমাকে চিনবেন না। তোতনের বন্ধু হয়তো। তাই হবে, বেশ ভারী কি গলা। সে মেয়েটা আমেরিকা চলে গেছে জানেন? জানি, ডিভোর্সের মামলা করলে সেখানে অনেক টাকা পাওয়া যায়। ব্যাড নিউজ। অবনীবাবু একটা শ্বাস ছেড়ে বললেন, এখন আমাদের শুধু ব্যাড নিউজেরই একটা স্পেল চলছে। তৈরি থাকো, আরো ব্যাড নিউজ পেতে হতে পারে। নিউ জার্সিতে এক সন্ধেবেলা পরাগ অনন্যা বৌদির একটা টেলিফোন পেল। কেমন আছেন? পরাগ মৃদু হেসে বলল, জাস্ট ফাইন। এখনো আমেরিকান মেয়েরা ডেট করতে চাইছে? কে বলল আপনাকে? সব খবর বাতাসে রটে যায়, সত্যি কিনা সেটা বলুন। তা সত্যি। আর আপনি দিব্যি সাধু সেজে আছেন তো? আমার প্রয়োজন ফুরিয়ে গেছে বৌদি, আমিই ফুরিয়ে গেছি। কতটা ফুরিয়েছেন সেটাই জানতে চাইছি। নিঃশেষিত পানপাত্রের মতো।
কিন্তু শুনতে পাচ্ছি চাকরিতে নাকি উন্নতি হবে শিগগিরই। সেটা হতে পারে, কি যায় আসে তাতে। উন্নতি না হলেও গ্রাসাচ্ছাদনে চলে যাবে কোনো মতে। রোজ জগিং করছেন? হ্যাঁ, ডাক্তাররা বলেছে। রোজ ভোরে? হ্যাঁ। কটার সময় ওঠেন? 5টা। তারপরই বেরোন? মিনিট 15 মধ্যেই বেরিয়ে পড়ি। কেন বৌদি? বাব্বা, পারেনও আপনি। আমার কর্তাটি তো ফিজিক্যাল ফিটনেসের ধারেও ধারেন না। আর সন্ডাগুন্ডাদের সঙ্গে দেখা হয়নি তো? পরাগ হাসে। না বৌদি, তবে এখন আমিই তাদের খুঁজি। তারা বড় পয়মন্ত। সামনের উইকেন্ডে আসতে পারবেন? আবার নেমন্তন্ন? অসুবিধে কি? আমি কি খারাপ রাঁধি? না না, তা বলছি না। প্লিজ আসবেন। সঙ্গী সাথী কেউ থাকলে তাকেও আনতে পারেন। আমার আবার সঙ্গী সাথী কোত্থেকে জুটবে? যদি গার্লফ্রেন্ড কেউ জুটে গিয়ে থাকে ইতিমধ্যে? এত প্রপোজাল আসছে যখন। পরাগ করুণ গলায় বলে, আমাকে নিয়ে ঠাট্টা কেন বৌদি? একটা জীবন মৃত লোক, গরিব। আপনার মায়া হয় না ঠাট্টা করতে? হয়, খুব হয়। আসবেন কিন্তু ভাই। যাব। পরাগ এসব নেমন্তন্ন বিশেষ পছন্দ করে না। বাঙালিদের বাড়িতে নানা কথা ওঠে, হাড়ের খবর বেরিয়ে পড়ে। এসব আর ভালো লাগে না পরাগের। সে একটা নিষ্পৃহ নিস্তরঙ্গ জীবনযাপনের বলয় তৈরি করে নিচ্ছে তার চারপাশে, খুব ধীরে ধীরে। কোনো ঘটনা ঘটবে না, কোনো উত্থান পতন থাকবে না, শুধু ধীরে ধীরে সময় গড়িয়ে যাবে। তার পক্ষে এর চেয়ে বেশি কাম্য আর কি হতে পারে? ফল শেষ হয়ে একটু একটু শীত পড়তে শুরু করেছে। সকালে বেরোতে বেশ কষ্ট হয় আজকাল। চনচনে একটা ঠান্ডা হাওয়া বয়ে যায় এ সময়ে। পরাগ কিছু গরম জামাকাপড় বের করেছে বাক্স প্যাটরা ঘেটে। ভোরবেলা দৌড়াতে কি যে ভালো লাগে পরাগের। সতেজ বন্য গন্ধসহ বাতাস যেন জাপটে ধরে তাকে। আকাশ যেন নেমে আসে বুকের মধ্যে। জগিং নয়, সে আজকাল সত্যিকারের দৌড়য়। ক্রস কান্ট্রি রানারের মতো সে উচ্চ ভূমিখণ্ড অনায়াসে হরিণের মতো পার হয়। সকালে আজ তার গায়ে জ্যাকেটের নিচে ট্রাকস্যুট, পায়ে উলের মোজা। রাস্তায় এক চৌপাটে পার হয়ে তার প্রিয় অরণ্যভূমিতে ঢুকে পড়ল পরাগ। আমেরিকাকে এই একটি কারণেই ভীষণ ভালোবাসে পরাগ। এত গাছ, এত বন জঙ্গল, এত শুদ্ধ প্রকৃতি, এরকম আর কোথায় আছে? ঘন নীল ট্রাকস্যুট আর মাথায় হুড পরা একটি মেয়ে প্রায় পাশাপাশি চলে এলো। নিনাই বোধ হয়। হাই রয়, ওন্ট ইউ ডেট মি এভার? হুডের তলা থেকে নিনার গলাটা অন্যরকম শোনালো। পরাগ তাকালো না। বলল, ইয়া মাই ডিয়ার, সামডে, মেবি ভেরি সুন। রোজই নিনা তাকে ছাড়িয়ে যায়, আজ পিছিয়ে পড়ল। হাই নিনা, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? ক্যাচ মি আপ। নীরা একটু পিছন থেকে অসহায় পরিষ্কার বাংলায় বলল, আমি কি অত ছুটতে পারি? পরাগ থমকে দাঁড়ালো। কে? মেয়েটি গড়ানে রাস্তা ধরে উঠে এলো কাছাকাছি। হুড যখন খুলে দিল তখন তার সেই বিখ্যাত দুটি চোখ অজস্র জলাধারে ভেসে যাচ্ছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। একটা ছোট্ট হার্ট অ্যাটাক সামলে নিল পরাগ। অস্ফুট গলায় বলল, তুমি এখানে এভাবে? আমি নিজে কিছু বুদ্ধি করে করিনি, বৌদি শিখিয়ে দিয়েছে। রাত থাকতে উঠে। কাঁদতে কাঁদতে এর বেশি আর বলতে পারল না। ফোঁপানিতে কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। জীবনের কাছ থেকে পরাগ খুব বেশি কিছু আশা করে না আর। খুব বেশি কিছু আর নয়। বিবর্ণ কুণ্ঠিত সন্দেহাকুল গলায় সে মৃদু প্রশ্ন করে, কি চাও তুমি? কাঁদতে কাঁদতে হঠাৎ ঝলসে উঠল তার চোখ। বৃষ্টিতে যেমন ঝলকে ওঠে বিদ্যুৎ, কান্নায় জড়ানো তীব্র স্বরে সে বলে ওঠে, আমি কি চাই? আমি কি চাই? আমি চাই তোমাকে শেষ করতে, একেবারে শেষ করে দিতে। মেয়েটি দুমদুম করে কিল মারছিল পরাগের বুকে। তারপর বুকের মধ্যেই গুজে দিল মাথা। অস্ফুট গলায় বলল, তোমাকে কত ঘেন্না করে জানো না? জানি। তোমাকে কিছুতেই হিরো হতে দেব না আমি। কিছুতেই না। সব কেড়ে নেব। ভিখিরি করে ছেড়ে দেব তোমায়, বুঝলে? শুকনো গলায় পরাগ বলল, বাড়ি যাবে? কেন বাড়ি যাব?
বলে মেয়েটি মুখ তোলে। সেই দুটি চুম্বক চোখ, তাতে জলধারা ও বিদ্যুৎ। কেন বাড়ি যাব? কার বাড়ি? কারো নয়, বাড়ি শুধু বাড়ি, যখন যার তখন তার। না, মোটেই তা নয়। কেন বাড়ি যাব বলো? তা জানি না, মনে হয় তোমার একটু বিশ্রাম দরকার। কেন বিশ্রাম? রুমাল দিচ্ছি, নাকটা মুছে নাও। কেন মুছবো তোমার রুমালে? বলো কেন মুছবো? দ্বিধাগ্রস্ত একখানা হাত বাড়ালো পরাগ, সন্তর্পণে স্থাপন করলো শর্মিষ্ঠার কাঁধে। খুব চমকে দিয়েছ আমাকে। কেন চমকাবো না? কেন তুমি শেষ হতে হতে ফের বেঁচে উঠলে? কেন উঠলে? আমি যে অন্য প্ল্যান করে রেখেছি, কেন ভেস্তে দিলে সব? কিসের প্ল্যান শর্মিষ্ঠা? শেষ করে দেব, তারপর এসে ঠিক বাঁচিয়ে নেব। কেন তা হতে দিলে না? আমাকে শেষ করার কিছু নেই, বাঁচানোরও কিছু নেই। আমি সব কিছুর জন্যই প্রস্তুত। কেন প্রস্তুত? তুমি খারাপ, তুমি ভীষণ খারাপ। পরাগ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সমর্থন করে বলে, হ্যাঁ আমি তা জানি, আমি সত্যিই খারাপ। কেন যে খারাপ তা বুঝতে পারি না। কেন ভালো লোক হলে না তুমি? কপাল শর্মিষ্ঠা, আমার ভাইটা যদি অ্যাক্সিডেন্টে মারা না যেত, তাহলে তাহলে হয়তো। তোমার রুমাল দাও, শুনছো? তোমার রুমাল। দিই, এই যে। কেন বাড়ি যাব বললে না? জানি না, কেন বাড়ি যায় লোকে, কি আছে বাড়িতে? আমার তো মাঝে মাঝে বাড়ি ফিরতে ইচ্ছেও করে না। না, ওটা কথা নয়। আমি কেন বাড়ি যাব বলো? তোমার ইচ্ছে হয় না? ওটা জবাব হলো না। আমি কেন তোমার বাড়ি যাব? বাড়ি কি আমার? তবে কার বলো? পরাগ এবার একটু হাসে, তারপর ঘড়ি দেখে। ঘড়ি দেখলে কেন? এমনি। না, বলো কেন ঘড়ি দেখলে? সূর্যোদয়ের সময়টা মিলিয়ে নিলাম। কার বাড়ি? তোমার। তাহলে কার বাড়ি কে যাবে? তোমার বাড়িতে তুমি। আর তুমি নও? যদি বলো তাহলে আমিও। চোখ মুছল শর্মিষ্ঠা, মুখ মুছল। এবার? পরাগ বলে, এবার কি? এখন আমরা কি করব? কি সুন্দর বন দেখছো না? দেখছি, নিউ ইয়র্কে এসব ছিল না। কি ভালো জায়গাটা। তোমার পছন্দ? ভীষণ। তাহলে চলো আর একটু বেড়াই। দীর্ঘ দীর্ঘ গাছ, ঝোপঝাড় আর ভোরের আলো ছায়ায় দুজন মন্থর পায়ে হাঁটতে লাগলো। অনেকক্ষণ তারা আর কোনো কথা বলল না, চুপচাপ, শুধু পরস্পরকে অনুভব করা। কথা দিয়ে কি সব দূরত্ব অতিক্রম করা যায়? নীরবতাও লাগে। কঠিঘাটের বাড়িতে অলোকের টেলিফোন এলো অধিক রাতে। বড় মামা নাকি? হ্যাঁ, কি খবর রে তোর? ও বড় মামা, সামথিং ইজ রং। আবার কি হলো? আমি একটা ভুল গল্প শুনেছি। হয়েছেটা কি? ওই যে পরাগ আর শর্মিষ্ঠার ব্যাপারটা। কে পরাগ? কে শর্মিষ্ঠা? আরে ওই যে তোতনের সঙ্গে যাকে নিয়ে স্ক্যান্ডাল, সেই বউ তো ফিরে এসে দিব্যি স্বামীর ঘর করছে। হ্যাঁ? তাহলে কি খবর দিয়েছিলি তুই? বললাম না, একদম গুজব। যাহ, কিন্তু সে বিয়ে তো নাকচ হয়ে গেছে। তাতে কিছু নয়, যশোর আরো ভালো পাত্র জুটবে। কিন্তু আমি সত্যি সরি মামা, একটা ভুল খবর দিয়ে। ভালো করে খোঁজ নিতে হয়, এতে খুবই ক্ষতি হয়ে গেছে। কি ক্ষতি হলো? আমাদের নয়, ওদের। ভদ্রমহিলা ভীষণ শকড, আর তোতনও। যাকগে, এত সব লং ডিস্টেন্সে বলা যায় না। চিঠি লিখে বরং জানাবো। ইটস আ লং স্টোরি। এখন ইংরেজি কে বলছে বড় মামা? আমেরিকায় আছো বলে কারেন্টটা মলে দিতে পারছি না, তাই না? কিন্তু জমা রইল, দামড়া কোথাকার। তোর জন্য একটা পরিবার একেবারে। কি কাণ্ড বলতো। ছি ছি। আমি কি করব বলো, থাকি হিউস্টনে, দূরের পাল্লা। তা বলে যশোর বোধহয় এখানে একটু ইচ্ছেও ছিল। 3 মিনিট হয়ে এলো মামা, ছাড়ছি। ফোন রাখার পর জয়নাথ শান্তভাবে জিজ্ঞেস করলেন, কি বললো দাদা?
অভয়নাথ শখেদে মাথা নাড়ে বললেন, সে আর জানতে চেও না। তার আগে বলো, আর উই ব্যাড পিপল? জয়নাথ মৃদু হেসে বললেন, সেটা আমাদের শত্রুদের জিজ্ঞেস করা ভালো। তুমিই বলো না। জানি না দাদা, ভালো মন্দের বিচার তো সরল নয়। আমরা ওদের রিফিউজ করলেও ফোনে খোঁজ খবর নিয়েছি। উই ওয়ার সিম্প্যাথেটিক। নিশ্চয়ই। আমরা দুঃখিতও হয়েছি। তা তো বটেই। এখনো যদি কিছু কম্পেনসেট করা যায় তো করবে নাকি? জয়নাথ মৃদু হেসে বললেন, কি করতে চাও দাদা? সেটা ভেবে দেখতে হবে। ভেবে কি কিছু পাওয়া যাবে? সেটা ভাববার পর ঠিক হবে। কি বলল অলোক? সবই নাকি গুজব। জয়নাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটিকে তার পছন্দই ছিল। সেদিন থেকে আজ অবধি যশোধরা সুস্থির হয়নি। তার বুকের অবাধ্য কাঁপন ভূমিকম্পের মতো অবিরল কি যেন ভেঙে ফেলছিল তার ভিতরে। চোখ বুঝলেই সে দেখতে পায় উদ্ভ্রান্ত একটি যুবক কলেজ স্ট্রিটের মতো সাংঘাতিক বিপজ্জনক এক রাস্তায় কেমন অন্ধের মতো নেমে গেল। যে জায়গায় পড়ে গিয়েছিল তোতন, সেখানে কালো রাস্তায় অনেকটা রক্ত ছড়িয়েছিল। পরে দেখেছে যশোধরা। কি বলার ছিল ওর? আজও ঘোর এক আচ্ছন্নতার মধ্যে পড়ে আছে সে। রোজ জ্যাঠামণি খবর নিচ্ছে, অবশ্য নিজের পরিচয় গোপন রেখে। যশোধরা আজও বাড়িতে কথা গোপন করতে শেখেনি। সে বাইরে যা যা ঘটেছে সবই বলে দেয় মা আর জেঠিমাকে। তোতনের খবরও সেই এসে প্রথম দেয়। নিজেও উদ্ভ্রান্ত ছিল যশোধরা। নিজেকে সে বারবার প্রশ্ন করেছে, আমার জন্যই হলো না তো? আমি কি খুব নিষ্ঠুর মেয়ে? নিষ্ঠুরই বোধ হয়, নইলে তোতনের কথা 2-4 মিনিট শুনতে পারত সে। আসলে পরস্ত্রীর সঙ্গে ওর অবৈধ সম্পর্ক আছে জেনে ক্ষোভে দুঃখে এমন গরম হয়েছিল যশোধরা যে লোকটাকে দেখেই তার ভিতরে একটা কপাট বন্ধ হয়ে গিয়েছিল। একটি পরিবারকে ভেঙে দিয়েছে লোকটা, 2টি মানুষের জীবন নষ্ট করেছে। এ লোকের সঙ্গে বিয়ে হলে যশোধরারই বা ভবিষ্যতের নিশ্চয়তা কি? ওই ঘটনা ঘটবার পর থেকে যশোধরার রাতের ঘুম গেছে, খাওয়ার রুচি গেছে, পড়ার মনোযোগও গেছে। মরেই যেত। কি করে বেঁচে গেল কে জানে। ওভাবেই সাংঘাতিক জখম হওয়ার পরও লোকটা উঠে দাঁড়ালো। রক্তমাখা শরীরে কি এক অদ্ভুত ভঙ্গিতে নিজেকে টেনে হিচড়ে আবার সমান বিপজ্জনকভাবে রাস্তা পেরোলো। কিভাবে সম্ভব? কোন জ্বালায় জ্বলে পুড়ে খাক হচ্ছে তোতন। এই তো অলোকদার খবর এলো। তোতনের নামে যা রটনা হয়েছে তা আসলে রটনাই। ঘটনা তেমন কিছু গুরুতর নয়। তাহলে গোটা ঘটনার যোগফল কি দাঁড়ালো? শূন্য। উপরে যতই তাচ্ছিল্যই দেখাক, তার হতে পারত শাশুড়িকে খুব পছন্দ হয়েছিল যশোধরার। মহিলা তার মা জেঠিমার মতোই, স্নেহশীলা, হাস্যময়ী। আর যশোধরার বাড়ি থেকে বিয়ে ভেঙে দেওয়ায় দুঃখে নৈরাশ্যে ভদ্রমহিলা কি কাণ্ডই না করলেন। মাত্র 5 মিনিটে যশোধরাকে এত আপন করে নিয়েছিলেন মহিলা। যশোধরার ছোট্ট মাথায় এত কিছু হিসেব নিকেশ এঁটে ওঠে না। রাতে না ঘুমিয়ে সে অঝরে কাঁদে। না কাঁদলে বুকটা হালকা হতেই চায় না। মাঝে মাঝে নিশুত রাতে সে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়। গঙ্গার দিকে চেয়ে থাকে। কোনো লাভ হয় না তাতে। ভিতরের বিষাদ যেন অন্ধকার আদিগন্তেও ছড়িয়ে পড়ে। আমরা ওদের বড় ক্ষতি করলাম মা। সুনয়নী অত্যন্ত ক্লান্ত গলায় বললেন, তা করলাম মা, তবে ভবিষ্যতেই সবকিছু ঘটায়। আমাদের হাতে কি কিছু আছে? শুনতে পাচ্ছি ওর মায়ের চেয়ে তোতনের অবস্থাই নাকি বেশি খারাপ। আহারে, কি মায়াবী ছেলেটা। জেঠিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, কলিযুগে ভালোদের ওপরেই যেন ঠাকুরেরও বেশি কোপ। সকালবেলায় ফোন বাজছিল। বাবা কাছারি ঘরে, জ্যাঠামশাই বাজারে। যশোধরা গিয়ে ফোন ধরল। কাকে চাই? একটি সংকুচিত গলা বলল, এটা কি জয়নাথ অভয়নাথ বাবুদের বাড়ি? হ্যাঁ। আমাকে হয়তো মনে নেই আপনাদের। আমরা সেই পাত্রপক্ষ, ওই তোতনের দাদা আমি। দয়া করে কি অভয়নাথ বাবুকে একটু দিতে পারেন? উনি বাজারে, কাঁপা গলায় যশোধরা বলে। কি ভীষণ কাঁপছে বুক। তাহলে জয়নাথ বাবু? কেন বলুন তো, কোনো খারাপ খবর আছে? আমি যশোধরা। যশোধরা? ও, কি আশ্চর্য। বলুন না কি হয়েছে।
আমি ফোন করছি অন্য কারণে। প্রত্যেকদিন একজন কেউ আমার মা আর তোতনের খবর নিচ্ছেন ফোনে। পরিচয় দিচ্ছেন না। হ্যাঁ, হ্যাঁ, আমার জ্যাঠামশাই। আমারও সেরকমই আন্দাজ ছিল। তাকে বলবেন তিনি খোঁজ নিচ্ছেন বলে আমরা বিশেষ কৃতজ্ঞ। শুধু এটুকু বলার জন্যই ফোন করলাম। ঘটনাক্রমে বিয়েটা ভেঙে গেল বটে, কিন্তু এই সমবেদনার ব্যাপারটি আমাদের ভীষণ ভালো লেগেছে। আমাদের উপর আপনাদের রাগ নেই? রাগ? রাগ কেন থাকবে? ছি, ছি, কি যে বলেন! শুনুন, উনি মানে তোতনবাবু কেমন আছেন? তোতন? তোতন তো বলুন না, প্লিজ। এখনো ডেলিরিয়াস, জ্বর এখনো অনেক। আর ইনজুরিও তো কম নয়। গতকাল নার্সিং হোমে শিফট করা হয়েছে। উফ! কি হলো আপনার? না, না, কিছু হয়নি। কি হবে? বলতে বলতেও চোখের জল বাঁ হাতে মোছবার চেষ্টা করল যশোধরা। কান্নার গলাতেই বলল, প্লিজ ফোনটা ছেড়ে দেবেন না। আমার আরেকটু কথা আছে। আচ্ছা, আপনি কি কাঁদছেন নাকি? ওহ, সত্যি আপনারা দারুণ মানুষ। আমি ঠিক এরকম ফ্যামিলি দেখিনি। আপনি আপনার বাড়ির খবর বলুন। আমরা সবাই ভীষণ অনুতপ্ত। কেন? এতে আপনাদের তো কোনো ভূমিকা নেই। এখন আমাদের একটা খারাপ স্পেল চলছে। এরকম মাঝে মাঝে হয়। আপনার মা? মা অনেকটা ভালো, আউট অফ ডেঞ্জার। তার মানে কি তোতনবাবু আউট অফ ডেঞ্জার নন? না, দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে, উই মে লুজ হিম ফর এভার। সাইকিয়াট্রিস্ট সেরকম একটা ভয় দেখিয়ে গেছে। মাথায় একটা সন্দেহজনক হেমাটোমা হয়ে আছে। স্ক্যানিংয়ের রিপোর্ট পেলে বোঝা যাবে। আপনি কি জানেন যে এই ঘটনার জন্য আমিই দায়ী? কি আশ্চর্য! আপনি কেন দায়ী হবেন? তোতনের তো উচিত হয়নি ওভাবে গিয়ে আপনার সঙ্গে দেখা করা। উনি আমাকে কিছু বলতে গিয়েছিলেন। হ্যাঁ, জানি। বিয়েটা আপনারা ভেঙে দেবার পর আমরা সবাই ওকে প্রচণ্ড অপমান করেছিলাম। মা ঠাকুর ঘরে মাথা ঠুকে রক্তাক্ত করায় আমাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছিল। জানেন না বোধহয় আমার এই ভাইটা ভীষণ নরম প্রকৃতির। একটুতেই কেমন যেন হয়ে যায়। ওই প্রচণ্ড অপমানও সহ্য করতে না পেরে কেমন যেন পাগলের মতো হয়ে যায়। তার উপর ওর ধারণা হয়েছিল ওর জন্যই মা ওরকম কাজ করলেন। আপনি কিন্তু ভীষণ কাঁদছেন। আপনি বলুন। আমি কিন্তু সত্যি আপনাদের মতো মানুষ বিশেষ দেখিনি। এত দরদ আজকাল কারই থাকে বা বলুন? প্লিজ, আপনি আমাদের প্রশংসা করা বন্ধ করুন। আচ্ছা, আচ্ছা। কিন্তু দয়া করে আপনারা নিজেদের এই ব্যাপারে অপরাধী ভাববেন না। ওটা ঠিক হবে না। আপনি যে কেন এত কাঁদছেন? যশোধরা, ঠাকুর আপনার মঙ্গল করবেন। দয়ালু লোকের কখনো অমঙ্গল হয় না। প্লিজ, একটা কথা। আপনি ওবেলা আবার খবর দেবেন? দেব না কেন? নিশ্চয়ই দেব। রোজ দুবেলা? হ্যাঁ, নিশ্চয়ই। আপনিও দরকার মতো ফোন করতে পারেন। আমাদের ফোনের লাইন জ্যান্ত আছে। আমি করব। কিন্তু যদি অন্য কেউ ধরেন? তাতে কি? অন্যরা হয়তো আমার উপর চটে আছেন। হাসলেন এবার। কেউ চটে নেই। আপনার বাবার জ্যাঠামশাই স্বচ্ছন্দে স্বনামে ফোন করে খোঁজ নিতে পারেন। কেউ তাদের অপমান করবে না। বরং আমরা কৃতজ্ঞ বোধ করছি। প্লিজ ছাড়বেন না কিন্তু। আপনি বাবার সঙ্গে কথা বলুন। এক্সটেনশন লাইন দিচ্ছি। ফোনের টেবিলের সঙ্গেই কাছারি ঘরের কলিং বেল আছে। সেটা টিপে দিল যশোধরা। বাবা ফোন তুললেন। যশোধরা ঘুরে দাঁড়াতেই জেঠিমার সঙ্গে মুখোমুখি। দরজায় চিত্রার্পিত দাঁড়ানো। চোখের জল লুকোবার সুযোগ পেল না সে। কি লজ্জা! কি হয়েছে রে? খারাপ কিছু? বাঁচবে না বড়মা। কে ফোন করেছিল? নোটন। বলল ডাক্তাররা আশা দিচ্ছে না। সুচেতা একটা গভীর শ্বাস ফেললেন। হাত বাড়িয়ে বললেন, আয়, আমার ঘরে আয়। ওরকম কাঁদতে নেই। সুচেতা তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তারপর আঁচলে চোখ মুছিয়ে দিয়ে বুকে চেপে ধরলেন যশোধরাকে। মৃদুস্বরে বললেন, নিজের দোষঘাট অত বড় করে দেখলে জীবনে চলতেই তো পারবি না। পদে পদে নিজেকে দায়ী করবি কেন?
তোর চেয়ে অনেক বেশি দায়ী তো ওর বাড়ির লোকেরা। ওরা বকাঝকা করেছিল বলেই তো এরকম হলো। যদি মরে যায় তাহলে সারাটা জীবন আমি আর একদিনের জন্যও সুখী হতে পারবো না বড় মা। আচ্ছা, ও কথা এখন থাক। জীবন অনেক লম্বা রে। চুপ করে একটু শো দেখি। আজ বেরোতে দেব না তোকে। তোর বাপ জ্যাঠাকে আজ বিকেলেই ওদের বাড়ি পাঠাচ্ছি। আমিও যাব বড় মা। দূর পাগলি, তোর যেতে নেই। একটা কথা বড় মা, ওরা আমাকে অপয়া ভাবছে না তো? অপয়া? তুই অপয়া? ওরা কি অত আহাম্মক? কিন্তু আমিও যে ভাবছি। তুই শুয়ে পড়তো, আমি মাথায় একটু হাত বুলিয়ে দিই। চোখ বুজে ঠাকুর দেবতার কথা ভাব। লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ল যশোধরা। চোখ বুজল। বুক কেঁপে একটা দীর্ঘশ্বাস আপনা থেকে বেরিয়ে গেল তার। বাঁচিয়ে দাও ঠাকুর, এবারের মতো বাঁচিয়ে দাও। তোকে একটা কথা জিজ্ঞেস করব? কি কথা বড় মা? তোতন যদি বেঁচে ওঠে তাহলে ওকে বিয়ে করবি তো? বিয়ে? বলে একরাশ বিস্ময় নিয়ে তাকায় যশোধরা। বিয়ের কথা কেন বলছো বড় মা? আমি তো বিয়ের কথা ভাবিইনি। তাহলে কেন এত কাঁদছিস? উহ বড় মা, তোমরা শুধু মেয়ে পুরুষের সম্পর্কটাই দেখলে। তুমি বুঝছো না কেন যে এটা সেই জিনিস নয়? নয়? মোটেই নয় বড় মা। আমার দোষে একটা লোক ওরকম জখম হলো, আমি শুধু সেইটাই ভুলতে পারছি না। আর কিছু নয়? আর কিচ্ছু নয়। তোমার গা ছুঁয়ে বলতে পারি। থাক থাক, বিয়ে যদি আমরা এখানেই দিতে চাই। এইসব যা হলো, এরপর আমার বিয়ের ইচ্ছেটাই চলে গেছে। এই জন্মে বিয়ে না করলেও আমার চলবে। বড়মা প্লিজ, কেঁদেছি বলে কিন্তু ধরে নিও না যে আমি তোমাদের ওই তোতনের প্রেমে পড়ে গেছি। উহ, তোরা আজকালকার মেয়েগুলো পাষাণ বটে। বুকগুলো কি পাথর দিয়ে গড়া? না বড়মা, তাহলে কি কাঁদতাম? তাও বটে। শোনো বড়মা, ওভাবে আমাদের বিচার করতে যেও না। আমরা একটু অন্যরকম। তোমরা ঠিক বুঝবে না। আমাদের হৃদয় আছে বটে, কিন্তু তার সঙ্গে একটা ক্যালকুলেটরও আছে। মালা বদলের সঙ্গে সঙ্গেই আমাদের হৃদয় বদল হয় না। চুপ কর মুখ পুরি, ওসব শুনলেও পাপ হয়। আমি ভাবছিলুম। কি ভাবছিলে বড়মা? মাত্র 5 মিনিটের দেখায় একটা অচেনা অজানা ছেলের কাছে নিজেকে বিকিয়ে দিয়ে বসে আছি। তুমি যে কি একটা বোকা মেয়ে আমার। মাও ঠিক তোমার মতোই। বোকাই রে, আমরা ভীষণ বোকা। হ্যাঁ, বোকা, মিষ্টি আর ভালো। একটু ঘুমোই বড়মা। যশোধরা ঘুমিয়ে পড়ল। সুচেতা ওর সুন্দর মুখখানার দিকে চেয়ে ভাবতে লাগলেন, এরা সব কি ধাতুতে গড়া। ওস্তাদ মিস্ত্রি যেমন মেরামত হওয়া গাড়ির বনেট চাপড়ে বলে, দেখে নিন স্যার, সব ঠিক আছে। মোবিল লিক করছে না, তেলের ফ্লো কমিয়ে দিয়েছি, স্পার্ক প্লাগ একদম নিউ সেট, ব্যাটারি ফুল চার্জ, চাকা পুরো রিট্রেড, ব্রেক অয়েল, গিয়ার অয়েল সব ঠিক আছে। এবার নিয়ে যান আপনার ময়ূরপঙ্খী। ঠিক সেরকমভাবেই ডাক্তার একদিন তোতনের পিঠ চাপড়ে নতুনকে বলল, সব ঠিক আছে, আর কোনো ভয় নেই। নো মেমোরি লস, নো হেমাটোমা, নো ব্রেন ড্যামেজ, নো ইনফেকশন। এবার ভাইকে নিয়ে যান। এক ছায়াময় গভীর গহ্বর থেকে ধীরে ধীরে উঠে এসেছে তোতন, যেন ক্ষীণ পলকা একটা দড়ি বেয়ে। মাঝে মাঝে হড়কে গেছে হাত, মাঝে মাঝে দড়ি চেয়েছে ফেসে যেতে। এখনো মুখে ফ্যাকাশে ভাব, বাঁ হাতে এখনো ক্রেপ ব্যান্ডেজ। 12 দিন কোথা দিয়ে যে কেটে গেল। 12টা দিন আয়ু থেকে টোটাল লস। স্ট্রেচারে উঠতে চাইল না তোতন। না, আমি পারবো। নোটন আর রতন একটু ধরে ধরে নামালো তাকে। গাড়িতে জায়গা হবে না বলে আর কেউ আসেনি, কিন্তু বাড়িতে সবাই অপেক্ষা করছে। মা, বাবা, 2 বোন, আত্মীয় স্বজন। বাড়ি ফেরাটা বড্ড নাটুকে হয়ে গেল। সকলেরই চোখে জল, অনুতাপ, দোষ কবুল। তোতন কেবল ক্লান্ত হলো, হাঁপিয়ে উঠল। মাসখানেক বাদে ইন্টারন্যাশনাল টার্মিনালে নিজের ঢাউস দুটো সুটকেস গলদঘর্ম হয়ে ট্রলি থেকে এক্স-রে মেশিনে চাপিয়ে যখন তোতন টিকিটের লাইনে দাঁড়ালো, তখন তার ঠিক সামনের মধ্যবয়সী ভদ্রলোকটি পিছনে ঘুরে বলল,
আচ্ছা, ব্যারিকেডের বাইরে আপনি যে একটা ফর্সা মেয়ের সঙ্গে কথা বলছিলেন, সে কি আপনার স্ত্রী? আজ্ঞে হ্যাঁ। কি নাম বলুন তো? ক্যালকুলেটর। হ্যাঁ? সম্বিতা। তাই বলুন। আসলে আমার এক ছাত্রী ছিল ঠিক এরকম দেখতে। তার নাম অবশ্য ছিল, যাই হোক সম্বিতা নয়, এবং অবশ্যই ক্যালকুলেটরও নয়। তোতন স্মিত মুখে চুপ করে রইল। ভদ্রলোক হঠাৎ নিচু হয়ে বললেন, আচ্ছা ক্যালকুলেটর কি কাঁদে? না তো। আপনার ক্যালকুলেটরকে তো আমি কাঁদতে দেখলাম। দেখেছেন? লাকি গাই, সত্যি। ডিস্টিংক্টলি, বেশ ফুপিয়ে ফুপিয়ে। আপনি ততক্ষণ ব্যারিকেডে ঢুকে মালপত্র নিয়ে ব্যস্ত। আমি গিয়ে এখন একটু দেখে আসবো? একটা রেয়ার ব্যাপার তো, খরায় বৃষ্টি। বাহ, আপনি রসিক লোক আছেন দেখছি। বাঁচা গেল, পথটা ভালোই কাটবে। চলুন একসঙ্গে বসা যাক। টিকিটটা আমাকে দিন। আমি লন্ডন পর্যন্ত, আপনি নিউ ইয়র্ক। ভদ্রলোক টিকিট কাউন্টারের দিকে দু কদম এগিয়ে বললেন, দুটো সুটকেস তুললেন দেখলাম। একটা তো আপনার, আর একটা নতুন বউ আগাম চালান করলো বুঝি? সবই তো জানেন। জানি না মানে? আমার বউ তো তার গোটা শাড়ির স্টক আমার ঘাড়ে ফেলে আগাম পাঠিয়ে শেষে নাকি ঘরে লুঙ্গি পরে থাকত। হেসে ফেলল তোতন। না, লোকটা জ্বালাবে। খুব হ্যাঁ হ্যাঁ করে হাসতে পারে বোধহয়। লোকটা কাউন্টারে বোর্ডিং টিকিট নিয়ে বলল, নববিবাহিতদের আমার সব সময় বিবাহ বিষয়ক কিছু উপদেশ দিতে ইচ্ছে করে। তাই ইচ্ছে করুন, আমি টোটালি নভিস। আহা, লাউঞ্জে চলুন, একটু বিয়ার নিয়ে বসি। আমার চলে না। আরে ভয় পাচ্ছেন কেন? বউ অত দূর থেকে দেখতে পাবে না, আড়ালে পড়ে গেছে। তোতন মনে মনে একটা দীর্ঘ বোর্ডমের জন্য তৈরি হয়ে বলল, তাহলে 2-1 সিপ। যথেষ্ট যথেষ্ট। হ্যাঁ, যা বলছিলাম মশাই, কোনো কোনো বিয়ে আছে ঠিক যেন রিংয়ের মধ্যে দুজন বক্সার। এ ওকে দেখছে, ফেইন করছে, সরে যাচ্ছে, টুকটাক মারছে। আরেক রকম হলো, মোগল শিখের রণে মরণ আলিঙ্গনে কণ্ঠ পাকড়ি ধরিল আকড়ি দুইজনা দুইজনে। আরেক রকম আছে, যেন ঠিক দুজন টেবিল টেনিস খেলোয়াড়। টুকটাক টুকটাক এ মারছে, ও ফেরত দিচ্ছে। অ্যাম আই ক্লিয়ার? আপনি পাকা লোক দেখছি। শুনুন মশাই, ম্যারেজের কোনো পাকা কাঁচা নেই। এক গাড্ডা। পাকা মাথা কাঁচা মাথা সব মাথায় ভুয়ে গড়াবে শেষ অবধি। ওই যে মুস্তফা আলী সাহেব বলেছেন, শাদির পয়লা রাতেই মারবে বেড়াল। সেটাও আমি পরীক্ষা করে দেখেছি। তোতন চোখ গোল গোল করে বলে, দেখেছেন? হালবত। বাসর ঘরে একটা বেড়াল নারকোল দড়ি দিয়ে বাঁধা করিয়ে রেখেছিলাম, ঠিক মোমেন্টে ছাড়ব। তবে ব্যাটা এমন শুরু করেছিল যে সকলের আপত্তিতে ছেড়ে দিতে হলো। আর একটা অসুবিধেও ছিল, আমার কাছে তলোয়ার ছিল না। কাটবো কি দিয়ে? হা 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 হা। হ্যাঁ বেয়ারা। তোতন শিওরে উঠল, বাকি পথটার কথা ভেবে। ক্যালকুলেটর যদি বলতে হয় মশাই, তবে আমার বউকে। দারুণ কিপ্টে। টাকা জমাচ্ছে আর হিসেব কষছে। বিদেশেও নানা রকম সেভিং স্কিমে টাকা রাখতো, এখন এদেশে গ্যাট হয়ে বসেও ওইসব করছে। কি সব বেরিয়েছে না আজকাল, সব অসভ্য অসভ্য নাম। ধনরক্ষা, ধনবর্ষা, তারপর জীবনধারা না জীবনহারা, সেই সব গুচ্ছের কিনছে। হা হা হা। তোতন সিঁটিয়ে গেল। বাই দ্য ওয়ে, হঠাৎ ওই জীবনধারার কথায় আমার সেই ছাত্রীটির নাম মনে পড়ে গেল। কোন ছাত্রীটি? ও যে বললুম না, আপনার বউয়ের মতো দেখতে। ও হ্যাঁ, তার নাম যতদূর মনে পড়ছে যশোধারা। ওটা আমার স্ত্রীর বাপের বাড়ির নাম। বাপের বাড়ির নাম? তাহলে ঠিক ধরেছি, এসে আমার ছাত্রী যশোধারাই। তোতন একটু চিন্তায় পড়ল। সে যতদূর জানে তার স্ত্রীর নাম যশোধারা নয়, যশোধরা। তবে খুব নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমেরিকায় গিয়ে ডিকশনারিটা দেখে নিতে হবে। কিন্তু এই লোকটাকে কি করে সহ্য করবে তোতন? এ যে বিভীষিকা। একটা উপায় অবশ্য আছে। খুব বেশি বোর করলে সে চোখ বুজে যশোধরার মুখখানা ভাববে। মুখটার একটাই প্লাস পয়েন্ট, বড় সুন্দর।
এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস হৃদয় বৃত্তান্ত এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের পরবর্তী উপন্যাস আসতে যাচ্ছে খুব শীঘ্রই। আমাদের পরবর্তী গল্প আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন, যাতে আপনারা সাথে সাথেই নোটিফিকেশনটি পেয়ে যান। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।